সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করছি ভালো আছো সবাই। তোমাদের সাথে আছি আমি, সমীর কান্তিনাথ, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান, চট্টগ্রাম কলেজ। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড ছাড়া প্রোটিন অধ্যয়ন সম্ভব নয়। সেই কারণেই যতটুকুন অ্যামাইনো অ্যাসিড না পড়লে আমরা প্রোটিন সম্পর্কে আলোচনা করতে পারবো না, ওই অত্যাবশ্যকীয় অংশটা আমরা আলোচনা করব। এই যে তোমরা একটা ফিগার দেখতে পাচ্ছ, একটা কার্বনের চারটা হাত বলি, আমরা চারটা যোজনী বলি, এটা আমরা সবাই জানি। এর এক পাশে একটা এমিনো গ্রুপ আছে, এক পাশে একটা কার্বক্সিল গ্রুপ আছে, এক পাশে একটা হাইড্রোজেন আছে, আর একটা আর দিয়ে আমরা ভেরিয়েবল মূলক বুঝাই, যে মূলকটা চেঞ্জ হতে পারে, এটা ভেরিয়েবল মূলক বুঝাই। তাইলে অ্যামাইনো অ্যাসিড কাকে বলছে? অ্যামাইনো অ্যাসিড হচ্ছে এমন একটা জৈবিক অণু বা জৈব অ্যাসিড যা অন্তত একটা অ্যামিনো গ্রুপ এবং একটা কার্বক্সিল গ্রুপ দ্বারা গঠিত। তাহলে জৈব অ্যাসিড বললেই আমরা বুঝতে পারি এটাতে অবশ্যই কার্বক্সিল গ্রুপ থাকবে, কারণ জৈব অ্যাসিডে কার্বক্সিল গ্রুপ না থাকলে, এই যে COOH, এই গ্রুপটা না থাকলে আমরা তাকে জৈব অ্যাসিড বলতেই পারি না। কাজে জৈব অ্যাসিড এমন একটা জৈব অ্যাসিড যেটাতে এমিনো গ্রুপ থাকে। তার মানে এমন একটা জৈবিক অণু বা বায়োমলিকুল যেটা অন্তত একটা এমিনো গ্রুপ এবং একটা কার্বক্সিল গ্রুপ দ্বারা গঠিত, এবং যার একটা সাইড চেইন থাকে যেটা আর দ্বারা চিহ্নিত করা হয়। এই আর দ্বারা একটা ভেরিয়েবল গ্রুপ। এই যে এটা অনেক সময় স্ট্রাকচারটা আঁকতে বলে, কাজেই আমি সবাইকে বলবো, যাদেরকে আমি দেখতে পাচ্ছি না, যারা আমার কথা শুনতে পাচ্ছ, তারা অন্তত এই যে এই ফিগারটা আঁকার চেষ্টা করবে। এটা খুব ইজি। তুমি যদি আঁকতে চাও তাহলে এই যে এই যে কোনো সমস্যা নাই, তুমি সরাসরি COOH এখানে দিতে পারো, এইভাবে দিতে পারো। এদিকে একটা এইচ, এদিকে একটা, এই যে NaH2, এইভাবে দেওয়া যায়, আর এদিকে একটা আর। এই হইলো অ্যামিনো অ্যাসিডের গাঠনিক সংকেত। এই যে আর এর উপর ডিপেন্ড করে, দ্যাট মিনস ভেরিয়েবল গ্রুপটা যা হবে, এই ভেরিয়েবল গ্রুপের উপর ডিপেন্ড করে অ্যামাইনো অ্যাসিডের নামটা হবে। আমরা কয়েকটা এক্সাম্পল দেখব। যেমন দেখো, এখানে ভেরিয়েবল গ্রুপ যখন CH3 মিথাইল মূলক হচ্ছে, তখন তার নাম হচ্ছে অ্যালানিন। দু একটা কমন কমন মনে রাখলে হবে, সবকটা মনে রাখার দরকার নাই। এই যে ভেরিয়েবল গ্রুপটা যখন CH2SH, একটা মার্কেপটন যুক্ত CH2 মূলক থাকছে, তখন তাকে আমরা বলছি সিস্টিন। বাকি সব সেম, শুধু ভেরিয়েবল গ্রুপের উপর ডিপেন্ড করে তার নাম চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে ভেরিয়েবল গ্রুপটা যখন CH2 এর সাথে OH যুক্ত একটা গ্রুপ হচ্ছে, তখন তার নাম হয়ে যাচ্ছে সেরিন। এইভাবে ভেরিয়েবল গ্রুপটা যখন চেঞ্জ হয়, তখন তার নামটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। ক্লিয়ার? Yes, জি sir. স্যার। জি ওকে। স্যার। এখন অ্যামাইনো অ্যাসিডের মধ্যে নানা ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে। আমরা সাধারণত অ্যামাইনো অ্যাসিডকে দুই ভাগে ভাগ করে, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আর নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড এন্ড নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এসেনশিয়াল কথাটা আসছে এসেন্স থেকে। এসেন্স কথাটার অর্থ হচ্ছে নির্যাস। যেই অ্যামাইনো অ্যাসিড গুলি আমরা বিভিন্ন খাদ্যবস্তুর নির্যাস থেকে পাই, সাধারণত আমিষ জাতীয় খাদ্য অ্যামাইনো অ্যাসিড দান করে আমাদের। সাধারণত আমিষ জাতীয় খাদ্য থেকে আমরা অ্যামাইনো অ্যাসিড পেয়ে থাকি। তাহলে এই যেসব খাদ্য উপাদান থেকে, এই যে দেখো এখানে একটা আমি দেখিয়েছি, অবটেইন ফ্রম নিউট্রিশন। তাহলে আজকে থেকে তোমরা গুরুত্বপূর্ণ অগুরুত্বপূর্ণ কথাটা ভুলে যাবা। এসেনশিয়াল মিন যেটা নির্যাস থেকে উৎপন্ন। কথাটা বুঝতে পেরেছো? যেটা কোনো একটা খাদ্যবস্তুর নির্যাস থেকে, পুষ্টি উপাদান থেকে প্রাপ্ত। ওকে, তাহলে
যেই সব অ্যামাইনো অ্যাসিড আমরা কোনো খাদ্যবস্তুর পুষ্টি উপাদান থেকে প্রাপ্ত হই সেগুলিকে বলা হয় এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। ওকে, অবটেইন ফ্রম নিউট্রিশন। আমরা তাইলে অ্যামাইনো অ্যাসিড কি ধরনের নিউট্রিশন থেকে পাবো? আমরা অ্যামাইনো অ্যাসিড পাবো আমিষ জাতীয় খাদ্যের পুষ্টি থেকে। ওকে, যেমন এখানে অনেকগুলি নাম আছে, লিউসিন, আইসোলিউসিন, মিথিওনাইন, ফিনাইনএলানাইন, থ্রিওনাইন। সব কটা মনে রাখার কোনো দরকার নাই, কিন্তু মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট এক ঝলক জেনে রাখলে হবে। মিথিওনাইন, ভেলিন, লাইসিন, এগুলি সব এসেনশিয়াল। দ্যাট মিনস এগুলি আমিষ জাতীয় খাদ্যের নির্যাস থেকে আমরা পাই। এবার আসো নন এসেনশিয়াল। তাইলে কি এগুলিকে অপ্রয়োজনীয়? নো, সবকটাই প্রয়োজনীয়, অপ্রয়োজনীয় বলে কিছু নাই। তাইলে এটা কোত্থেকে আসে? সিনথেসাইজড বাই দ্য বডি। তার মানে কি বডিতে, আমাদের বডিতে নানা ধরনের বিপাকীয় কার্যক্রম চলছে। এই নানা বিপাকীয় কার্যক্রমে বডির ফাংশনারিজ গুলি বিভিন্ন কার্যক্রমের মধ্যে যখন অ্যামাইনো অ্যাসিড প্রডিউস করে, তখন বডিতে উৎপাদিত অ্যামাইনো অ্যাসিড গুলি হচ্ছে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। যেমন অ্যালানিন, আর্জিনিন, স্পারজিনস, গ্লুটামিক অ্যাসিড, গ্লাইসিন, প্রোলিন, এগুলি সবগুলি হচ্ছে কি বডিতে সিনথেসাইজড হয়। কিন্তু এই এই অ্যামাইনো অ্যাসিড গুলি, ধরো মিথিওনাইন, থ্রিওনাইন, এগুলি বডিতে প্রডিউস হয় না অটোমেটিক্যালি। এগুলি প্রডিউস করার জন্য আমাদের আমিষ জাতীয় খাদ্য উপাদান গ্রহণ করা লাগে। ক্লিয়ার? স্যার নন এসেনশিয়াল গুলো বডিতে উৎপন্ন হয় বলেছেন? রাইট, এখানে সিনথেসাইজড বাই দ্য বডি দেখো, আমি এখানে লিখে দিছি, দেখা যাচ্ছে না? ইয়েস স্যার। হ্যাঁ, সিনথেসাইজড বাই দ্য বডি, দেখা মানে যাচ্ছে না? বিপাকীয় প্রক্রিয়ায় উৎপন্ন হয়। শারীরবৃত্তীয় বলাটা বেটার, শারীরবৃত্তীয় বডি মেকানিজমে উৎপন্ন হয়। এটার জন্য অন্য কারো হেল্পের দরকার পড়ে না। কিন্তু এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড গুলি বডি মেকানিজমে অটোমেটিক্যালি উৎপন্ন হয় না। অটোমেটিক বলে কোনো কিছু নাই, জৈব রাসায়নিক প্রক্রিয়া উৎপন্ন হয় না। তার জন্য আমাদের হেল্প নেওয়া লাগে। কি হেল্প নেওয়া লাগে? আমাদের আমিষ জাতীয় খাদ্য উপাদান গ্রহণ করা লাগে। আমিষ জাতীয় খাদ্য উপাদান গ্রহণ করলে তখনই কেবল ওইগুলি আমরা সেটার এক্সট্রাক্ট হিসাবে, নিউট্রিশাস ভ্যালু হিসাবে আমরা সেখান থেকে অবটেইন করি, পাই। ক্লিয়ার কথাটা? জি স্যার। ওকে, এখন এই যে এখানে আমরা অনেকগুলি অ্যামাইনো অ্যাসিড আরো নানা ভাগে ভাগ করা যায়, জানা দরকার পড়বে, কারণ তোমাদের প্রোটিন আছে। এবং কেন জানা দরকার পড়বে? তোমাদের জেনেটিক কোড হিসাব করা লাগবে, প্রোটিন সিনথেসিস মানে ট্রান্সলেশন পড়া লাগবে। এই জন্য যেটা ফার্স্ট চ্যাপ্টারে আছে, কাজেই এটার জন্যই আমরা এই চ্যাপ্টারটা আগে পড়ি, এই জন্যই এটা জানা লাগছে। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। যদিও 500টির মতো অ্যামাইনো অ্যাসিড এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়েছে, এদের মধ্যে মাত্র 20টি জীবের জেনেটিক কোডে পাওয়া যায়। দ্যাট মিনস মানুষের অথবা প্রাণীদেহের অথবা জীবদেহের যে প্রোটিন সিনথেসিস হয়, সেই প্রোটিন সিনথেসিসের জন্য মাত্র 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড দরকার পড়ে। সেই প্রোটিন সিনথেসিসের জন্য মাত্র 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড আমাদের দরকার পড়ে। কিন্তু পৃথিবীতে আর্টিফিশিয়াল অ্যামাইনো অ্যাসিড যদি বলো, এমন প্রায় নিয়ার অ্যাবাউট 500 অ্যামাইনো অ্যাসিড পৃথিবীতে পাওয়া যায়। বাট আমাদের জীবনের জন্য, বায়োলজিক্যাল অর্গানিজমের জন্য, প্রোটিন সিনথেসিসের জন্য অনলি 20টি অ্যামাইনো অ্যাসিড আমাদের দরকার। এই যে কথাগুলি আমরা বলেছি, আমি ব্যাখ্যা করেছি, কিছু অ্যামাইনো অ্যাসিড শরীর নিজে তৈরি করতে পারে, কিছু অ্যামাইনো অ্যাসিড সব অ্যামাইনো অ্যাসিড, প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারে না। প্রয়োজনীয় 20 ধরনের অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কয়েকটি অত্যাবশ্যকীয়। এই যে বাংলায় দেখো, এখন দেখো এসেনশিয়াল বা অত্যাবশ্যকীয়, এই যে এসেনশিয়াল কথাটার ঠিক সরাসরি সঠিক অনুবাদ কিন্তু অত্যাবশ্যকীয় নয় আসলে, কিন্তু চলে আসছে, তৈরি করছে, কি করবা? কিছু করার নাই, এগুলি আমাদেরকে চেঞ্জ করতে হবে, এছাড়া উপায় নাই। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড হিসেবে পরিচিত, কিন্তু এগুলি শরীর
তৈরি করতে পারে না, বাইরে থেকে গ্রহণ করতে হয়। কথা বুঝতে পেরেছো? হয়তো যারা বাংলা অনুবাদ করেছে তারা মনে করেছে বাকিগুলি তো শরীর থেকে তৈরি হচ্ছে, শরীরে তৈরি হচ্ছে, কাজে এগুলো আমার যোগান দেওয়ার দরকার নাই, আর যেগুলি তৈরি হচ্ছে না সেগুলি যোগান দেওয়া লাগবে। ক্লিয়ার? Yes, sir. ওকে। অ্যামাইনো অ্যাসিড অনেক ধরনের খাবারে পাওয়া যায়, এই কথাগুলি আমি বলেছি। মাছ, মাংস, দুধ, ডিম, এগুলিতে 20টি ধরনের বিভিন্ন রকমের অ্যামাইনো অ্যাসিড সমন্বয়ে গঠিত হয় একটি আমিষ বা প্রোটিন। ঠিক আছে, এইখানে অনেকগুলি খাবার আছে যেগুলি আমিষ জাতীয়, যেগুলি প্রোটিন জাতীয়। যেগুলি আমিষ জাতীয় বা প্রোটিন জাতীয় খাবার, অনেকগুলি খাবার আছে। একটু চোখ বুলায় মনে রাখলে আমরা বলতে পারবো যে এই সব খাবার, এখানে উদ্ভিজ্জ উৎস থেকে প্রাপ্ত খাবারও আছে, আবার প্রাণীজ উৎস থেকে প্রাপ্ত খাবার আছে। উদ্ভিজ্জ উৎস থেকে খাবার আছে, প্রাণীজ উৎস থেকে খাবার আছে। এখন আসো প্রোটিন। প্রোটিন কি? প্রোটিন মূলত উচ্চ ভর বিশিষ্ট নাইট্রোজেন যুক্ত জটিল যৌগ, যা অ্যামাইনো অ্যাসিডের পলিমার। অনেক পেঁচানো কথা হইল না? সোজা হচ্ছে প্রোটিন ইজ দা পলিপেপটাইড চেইন অফ অ্যামাইনো অ্যাসিড। তাহলে কি হইল? প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের পলিপেপটাইড শিকল। প্রোটিন হইল অ্যামাইনো অ্যাসিডের পলিপেপটাইড চেইন। তার মানে এখানে পেপটাইড বন্ধন থাকবে, অনেকগুলি পেপটাইড বন্ধন থাকবে, এবং অনেকগুলি পেপটাইড বন্ধন মিলে একটা প্রোটিন উৎপন্ন করবে। ক্লিয়ার? অনেকগুলি আলফা অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ধন দ্বারা পাশাপাশি যুক্ত হয়ে একটা একটা প্রোটিন অণু তৈরি করে। এখন কিভাবে প্রোটিন অণু তৈরি করছে সেটা দেখো, এটা পরীক্ষায় আসে এবং স্ট্রাকচারটা ব্যাখ্যা করতে বলে। নাম্বার 1, এই যে ধরো এইটা একটা অ্যামিনো গ্রুপ আর অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা আরেকটা অ্যামাইনো অ্যাসিড। এখন দেখো এই অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল মূলকটা যেই দিকে, এই অ্যামাইনো অ্যাসিডের অ্যামিনো মূলকটা সেই দিকে। তাইলে এই অ্যামিনো মূলক এবং কার্বক্সিল মূলক যদি পাশাপাশি আসে তখন এদের এদের মধ্যে একটা কনডেনসেশন রিঅ্যাকশন হয়। কনডেনসেশন রিঅ্যাকশন হলে কি জানি আমরা? এখনো পানি বের হয়ে যায়। এখনো পানি বের হয়ে গেলে এরা একটা বিশেষ আকৃতি ধারণ করে, এই বিশেষ বন্ড ধারণ করে। এই বিশেষ বন্ডটাকে বলা হয় পেপটাইড বন্ড বা অ্যামাইড বন্ড। যেমন যেমন দেখো এখানে রইল সি, তার সাথে ডবল বন্ড অক্সিজেন, তার সাথে সিঙ্গেল বন্ড নাইট্রোজেন, তার সাথে সিঙ্গেল বন্ড হাইড্রোজেন। তাহলে এইটুকুন বন্ধন হচ্ছে পলিপেপটাইড চেইন, যেটা বলি একটা পেপটাইড বন্ধন, একটা পেপটাইড বন্ধন অথবা একটা অ্যামাইড বন্ধন। আমরা যদি আরো সোজা করে দেখতে চাই তাহলে এইভাবে দেখতে পারি, সি ডবল বন্ড অক্সিজেন, একটা সিঙ্গেল বন্ড নাইট্রোজেন, একটা সিঙ্গেল বন্ড হাইড্রোজেন। This specific structure is called amide bond or peptide bond. Clear? ছবিটা দেখো, ফিগারটা দেখো ভালো করে। আশা করি এরপর অ্যামাইনো অ্যাসিড গুলি পরস্পরের সাথে যুক্ত হয়ে কিভাবে প্রোটিন গঠন করে সেটা না পারার আর কোনো কারণ নেই, নাকি? পারা যাবে না? জি স্যার, পারবো। জি স্যার। আচ্ছা, গুড। এখন এই যে আমরা তো দুইটা বন্ড দ্বারা দেখলাম, এবার দেখো একাধিক একাধিক অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, তাহলে এইভাবে আরো অনেকগুলি যখন হবে তখন আমরা বলবো পলিপেপটাইড চেইন। ক্লিয়ার? জি স্যার। Yes, sir. এখন তাহলে এইভাবে যদি পলিপেপটাইড চেইন হওয়া লাগে, তাহলে আমরা যদি পলিপেপটাইড চেইন গঠন করা লাগে তাহলে কমপক্ষে 20 বা তার থেকে বেশি এইভাবে অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সাথে যুক্ত হয়ে
এই পলিপেপটাইড চেইন গঠন করে। পলিপেপটাইড চেইন গঠন করলেই যে প্রোটিন উৎপাদিত হয়ে গেল বিষয়টা এমন নয়, তখন তাকে পরবর্তী অনেকগুলি স্ট্রাকচারাল চেঞ্জ ঘটানো লাগে। স্ট্রাকচারাল চেঞ্জ ঘটানোর পরে সে প্রাইমারি স্ট্রাকচার থেকে সেকেন্ডারি স্ট্রাকচার হবে, সেকেন্ডারি স্ট্রাকচার থেকে টারশিয়ারি স্ট্রাকচার হবে, টারশিয়ারি স্ট্রাকচার থেকে কোয়াটারনারি স্ট্রাকচারে যাবে। এইভাবে টারশিয়ারি এন্ড কোয়াটারনারি স্ট্রাকচারে যখন সে যাবে তখনই সে রাসায়নিকভাবে সক্রিয় হবে এবং একটা কার্যকর প্রোটিন বলে গণ্য হবে। প্রোটিনকে নানা ভাগে ভাগ করা যায়। প্রোটিন কিভাবে কি কি কম্পোনেন্ট নিয়ে গঠিত সেটা দ্বারা প্রোটিনকে 3 ভাগে ভাগ করা যায়। প্রোটিনের ক্লাসিফিকেশন, প্রোটিন কি কি উপাদান দ্বারা গঠিত তার উপর নির্ভর করে তাকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার সরল প্রোটিন, সরল প্রোটিন, সরল প্রোটিন, সরল প্রোটিন, এটা হচ্ছে যুগ্ম প্রোটিন, যুগ্ম প্রোটিন, যুগ্ম প্রোটিন, যুগ্ম প্রোটিন, আর একটা হচ্ছে উদ্ভূত প্রোটিন, উদ্ভূত প্রোটিন। প্রত্যেকটা নিয়ে আমি ডিটেইল আলাপ করব। এখন প্রথমে সিম্পল প্রোটিন বা সরল প্রোটিন, যে প্রোটিনকে ভাঙলে শুধু প্রোটিন জাতীয় পদার্থ পাওয়া যায় তাকে বলা হবে সরল প্রোটিন। এটা একে সিম্পল ডেফিনেশন। যে প্রোটিনকে ভাঙলে শুধু প্রোটিন জাতীয় পদার্থ পাওয়া যায় তাকে বলা হয় সরল প্রোটিন বা সিম্পল প্রোটিন। আর যুগ্ম প্রোটিন কাদেরকে বলা হয়? এদেরকে প্রোটিন জাতীয় পদার্থ এবং অপ্রোটিন জাতীয় অংশ এই দুই মিলে যখন প্রোটিন হয় তখন তাকে বলা হচ্ছে যুগ্ম প্রোটিন। যে প্রোটিন জাতীয় অংশ এবং অপ্রোটিন জাতীয় অংশ, প্রোটিন জাতীয়, এটি নিয়ে আমরা পরে ডিটেল আলাপ করব। এটা নিয়ে হয়তো একদিন বিস্তারিত একটা ক্লাসই লাগবে। অপ্রোটিন অংশ যেমন ধরো লাইপোপ্রোটিন। লাইপোপ্রোটিন কি? লিপিড। লিপিড কি প্রোটিন জাতীয় জিনিস? না, লিপিড তো লিপিডই। তাইলে লিপিড আর প্রোটিন মিলে যেটা হচ্ছে তাকে বলছি আমরা লাইপোপ্রোটিন। তাহলে লাইপোপ্রোটিন একটা যুগ্ম প্রোটিন। ওকে, এবার আসো উদ্ভূত প্রোটিন। উদ্ভূত প্রোটিন ইংরেজিতে আমরা বলি ডিরাইভড প্রোটিন। এটা হচ্ছে কিছু কিছু প্রোটিন বডিতে রেডি অবস্থায় থাকে না, কার্যকর ক্ষেত্রে এটা তৈরি হয়, কার্যকর ক্ষেত্রে তৈরি হয়, যখন দরকার পড়বে তখনই তৈরি হবে, আদারওয়াইজ এটা দরকার এটা তৈরি হবে না। এই ধরনের প্রোটিন গুলিকে বলা হয় উদ্ভূত প্রোটিন। বডি নিজ প্রয়োজনে, যখন বডি তার প্রয়োজনে যখন প্রয়োজন পড়বে তখনই তৈরি করবে, এই ধরনের প্রোটিন গুলিকে বলি আমরা উদ্ভূত প্রোটিন। তাহলে কথা ক্লিয়ার হলো? যদি এসব প্রোটিনে শুধুমাত্র ভাঙলে প্রোটিন জাতীয় সাবস্টেন্স পাওয়া যাবে তাদেরকে বলা হচ্ছে সিম্পল প্রোটিন। যেসব প্রোটিন ভাঙলে প্রোটিন জাতীয় অংশের সাথে অপ্রোটিন জাতীয় অংশ পাওয়া যাবে তাকে বলা হচ্ছে যুগ্ম প্রোটিন বা কনজুগেটেড প্রোটিন। আর যেসব প্রোটিন শরীরে উৎপাদিত অবস্থায় থাকে না, শারীরিক প্রয়োজনে বডি তৎক্ষণাৎ তৈরি করে, তাদেরকে বলা হয় ডিরাইভড প্রোটিন বা উদ্ভূত প্রোটিন। ফর ক্লাসিফিকেশন অফ সিম্পল প্রোটিন, সিম্পল প্রোটিনকে ক্লাসিফিকেশনের ভিত্তি হচ্ছে সলিউবিলিটি, দ্রাব্যতা। এটা ওয়েদার এটা পানিতে দ্রবণীয়, ওয়েদার ইট ইজ ব্রাইনে দ্রবণীয়, ওয়েদার ইট ইজ হট ওয়াটারে দ্রবণীয়, ওয়েদার ইট ইজ অ্যালকোহলের দ্রবণীয়। এইভাবে সলিউবিলিটির উপর ডিপেন্ড করে সরল প্রোটিনকে ক্লাসিফাই করা হয়। খুবই ইম্পর্টেন্ট। দ্রবণীয়তার উপর ভিত্তি করে, দ্রবণীয়তার উপর ভিত্তি করে 7 ভাগে ভাগ করা যায়, 7 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, 7 ভাগে ভাগ করা যায়। এখন এই দেখো আমি একটা সরল লাইন করে দিয়েছি যাতে মনে থাকে। এল গ্লো, গ্লুপ্রো, হিসপ্রোট, অ্যাসক্লেরো। যাদের মনে করো এটা লিখে রাখলে সাহায্য হবে তাদের লিখে রাখতে পারো। আর যাতে এক একজনের মনে রাখার কৌশল এক একটা, কি এক একজনের এক এক কৌশল। যাই হোক, এল গ্লো, গ্লুপ্রো, হিসপ্রোট, অ্যাসক্লেরো। তাহলে এল দিয়ে অ্যালবুমিন, গ্লো দিয়ে গ্লোবিউলিন, গ্লু দিয়ে গ্লুটেনিন,
প্রো দিয়ে প্রোলিন, হিস দিয়ে হিস্টোন, প্রোট দিয়ে প্রোটামিন, আর স্ক্লেরো দিয়ে স্ক্লেরোপ্রোটিন। আমরা এখন ডিটেইল দেখব। তোমরা প্রয়োজনে এমন একটা ছক করে নিতে পারো, তাতে তোমাদের সুবিধা হবে। তুমি যদি মনে করো যে না আমার এটা ছকের দরকার নাই, তা রাখতে পারো। অ্যালবিউমিন, অ্যালবিউমিন দেখবা কোথায় পাওয়া যায়? ডিমের সাদা অংশে পাওয়া যায়, পানিতে ঘোলাটে দ্রবণ তৈরি করে। খেয়াল করে দেখো ডিম অমলেট তৈরি করার সময় যেটা রেসিডিউল থাকে বাটিটা একবার ধোয়ার সময় খেয়াল করে দেখো পানি ঘোলা হয়ে যায়। লঘু দ্রবণ হালকা একটু লবণ দিলে এটা ধোয়াটা খুব ক্লিয়ার হয়, তাড়াতাড়ি ধুয়ে যায়। ঠিক আছে? তাপ দিলে জমাট বাঁধে, ডিম তাপ দিলে জমাট বাঁধে, এই জন্য আমরা ডিম অমলেট খাই, পোস্ট খাই। ঠিক আছে? এই যে দেখো দেখতে পাচ্ছ? এই যে এখানে দুই ধরনের প্রোটিন আছে, এই যে সাদাটা অ্যালবিউমিন, এই হলুদটা গ্লোবিউলিন। এই যে গ্লোবিউলিন, সাদাটা তাও পানিতে দ্রুত ধুই, কিন্তু হলুদটা পানিতে ধুই না। একটু করে লবণ মিশাই দিও, দেখবা দ্রুত ধুয়ে যাবে। তার মানে কি লঘু দ্রবণে দ্রবীভূত হয়ে যায়, পানিতে দ্রবীভূত হয় না হলুদটা। জমাট বাঁধে তাপ দিলে, বীজে, ডিমের কুসুমে, রক্তরস বা প্লাজমাতে পাওয়া যায়। খুবই ইম্পর্টেন্ট এই জিনিসগুলি, এমসিকিউতে আসে। গ্লুটিনিন, গ্লুটিনিন লঘু অ্যাসিড বা ক্ষারে দ্রবীভূত হয়, পানিতে দ্রবীভূত হয় না, তাপ দিলে জমাট বাঁধে। কোথায় পাওয়া যায়? গমে। চালেরটার নাম অরাইজিন, গমেরটার নাম গ্লুটেনিন। তাইলে অরাইজিনিন ইট ইজ ওয়ান কাইন্ড অফ গ্লুটেনিন। কথাটা বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। এই যে প্রোলামিন, প্রোলামিন 70 থেকে 80% অ্যালকোহলে দ্রবীভূত হয়। এই যে আমরা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতেছি, এখানে 70 থেকে 80% অ্যালকোহল থাকে। এই ধরনের 70 থেকে 80% অ্যালকোহলে প্রোলামিন দ্রবীভূত হয়। কোথায় পাওয়া যায়? ভুট্টাতে। আর কোথায় পাওয়া যায়? রাই, বার্লি, এটা হচ্ছে রাই। রাই আর ওয়াই ই, রাই এক ধরনের সিরিয়াল ক্রপ বা দানা শস্য। তাইলে এই দেখো, এই যে ভুট্টাতে যেই প্রোলামিনটা পাওয়া যায় তার নাম হচ্ছে জেইন। এই জেইন কথাটা আসছে জিয়ামেস থেকে, ভুট্টার বৈজ্ঞানিক নাম জিয়ামেস। তারপর এই যে গমে এবং রাইতে যেটা পাওয়া যায় তাকে বলে গ্লিয়াডিন। আর বার্লিতে যেটা পাওয়া যায় তার নাম হচ্ছে হার্ডিন। হর্ডিয়াম ভালগেরিস থেকে আসছে। হর্ডিয়াম ভালগেরি হচ্ছে বার্লির বৈজ্ঞানিক নাম। হিস্টোন, হিস্টোন বললেই মনে রাখবা, হিস্টোন মানে নিউক্লিয়াসে থাকে, নিউক্লিক অ্যাসিডে থাকে। এটা পানিতে দ্রবণীয়, তাপে জমাট বাঁধে না। তাপে জমাট বাঁধলে আমাদের বডি ফাংশন সব বন্ধ হয়ে যায়, কারণ বডিতেও তাপ উৎপন্ন হয়। প্রোটামিন, এটা সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন, এটা মনে রাখার মতো বিষয়। এটা পানিতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রবীভূত হয়, তাপে জমাট বাঁধে না, নিউক্লিয়াস ও নিউক্লিক অ্যাসিডে থাকে। স্ক্লেরোপ্রোটিন, স্ক্লেরোপ্রোটিন এটা পানিতে লঘু লবণ দ্রবণে দ্রবীভূত হয়। কোথায় থাকে? হাড়ে, চুলে, নখে, ত্বকে, টিস্যুতে এগুলি থাকে। ওকে? এই জন্য নখ কাটার আগে দেখো অনেকে হাত ভিজাই নেই, কারণ কি? নরম হয়ে যায় নখ। দীর্ঘক্ষণ পানিতে কাজ করলে নখ নরম হয়ে যায়, টুক করে ভেঙে যায়। ঠিক আছে? এখন এই স্ক্লেরোপ্রোটিনের আরেকটা ভিন্ন নাম আছে, ভিন্ন নামটার নাম হচ্ছে অ্যালবুমিনয়েড। অ্যালবুমিনয়েড, ডোন্ট মিক্স ইট উইথ অ্যালবুমিন, অ্যালবুমিনের সাথে এটা মিশাই ফেলাইও না। ঠিক আছে? অ্যালবুমিন হচ্ছে এক জিনিস, অ্যালবুমিনয়েড হচ্ছে স্ক্লেরোপ্রোটিনের অন্য নাম। তাইলে আজকে আমরা কি বললাম? আমরা অ্যামাইনো অ্যাসিড কি পড়লাম, অ্যামাইনো অ্যাসিড কিভাবে পরস্পরের সাথে যুক্ত হয়ে অ্যামাইড বন্ধন গঠন করে সেটা আমরা দেখলাম। এবং প্রোটিন কি সেটা দেখলাম। প্রোটিনকে যে বিভিন্নভাবে ক্লাসিফাই করা হয়, আমরা প্রোটিনের গাঠনিক উপাদানের উপর তার ক্লাসিফিকেশনটা দেখলাম, আর সরল প্রোটিনের ক্লাসিফিকেশন জানলাম। আজ এ পর্যন্ত, পরের দিন অন্য ক্লাসে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।